5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ের অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতারই নাম প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরী পৈতৃক বিষয়ে আশায় যদিও অনেক হ্রাস করিয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দামসামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতে 1,006-7 বাকি রইল। এদিকে বিবাহের দিন নিকটে হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে অস্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহ সভায় একটা তুমুল গোলমাল বাধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পেলেই বর সভাস্থ করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদের সে মূল কারণ সে চেলি পড়িয়া, গয়না পরিয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি, শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না। ইতিমধ্যে একটু অসুবিধা রহিল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, বেচাকেনা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 প্রবীণ লোক ছিল, তারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই, কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর ইতোদ্ধাম হইয়া বসিয়া রহিলেন। বিবাহ এক প্রকার বিপন্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আমাকে আসতে দেবে না বাবা? শ্যামসুন্দর বললেন, কেন আসতে দেবেন না রে মা, আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো যখন তাকে নিচু নজরে দেখে, অন্তঃপুরের বাইরে একটা সশস্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, কোনোদিন বা দেখতে পান না। কুটুম্বগৃহে এমন করিয়া আর অপমান তো সহ্য করা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে, কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তার এই ভার সমালোচনার দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহে নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্য
ক্রিয়ার মধ্যে দাঁড়াইতেছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা কি সিঁড়ি, বউয়ের মুখখানা দেখিলে তো জুড়াইয়া যায়। শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে, সিঁড়ি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি সিঁড়ি। এমনকি বউয়ের খারাপ খারাপ খাওয়া পরার যত্ন হয় না। যদি কোনো দায় পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিয়ে তো মেয়ে পুরো যত্ন পায় তো। সকলে এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে। তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাদের নিকট হইতে গোপনে রাখিলেন। স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশল চলিবেন যে তার মৃত্যুর পূর্বেও এ কথা ছেলেরা জানিতে পারবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কাহারও বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয় স্থগিত হইল। তখন রামচন্দ্র নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন। এমন হইল যে সংসারে খরচ আর চলে না। নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের কেশে সূক্ষ্ম মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন ব্যয়ের বাড়ি অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তার হাসি দেখিলেই টের পাওয়া যাইত। সেই ব্যতীত প্রীতি হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে। বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে কহিল, বাবা, আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর বলিলেন, আচ্ছা, কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষ নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কইবার মুখ থাকে না। কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে? তাই বেয়াইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিয়া পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3,000 টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কয়েকখানা রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর ব্যয়ের নিকটে গিয়া বসিলেন। প্রথমে হাস্যমুখে পড়ার খবর পড়িলেন। হরে কৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে। তার আদ্যোপান্ত বিবরণ বলিলেন। নবীন মাধব বা রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাম মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন। শহরে একটা নতুন ব্যামোহ আসিয়াছে, সে সম্বন্ধে অনেক আজগবি আলোচনা করিলেন। অবশেষে হুঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বললেন, হ্যাঁ হ্যাঁ ব্যয়, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি
অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আর ভাই বুড়ো হয়ে পড়েছি, এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানির নোট যেন অতি সহজেই অতি অবহেলায় বাহির করিলেন। সবেমাত্র ৩,০০০ টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন, বলিলেন, থাক ভাই, ওতে কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ির আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন, সে সকল কটূক্তির সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া তাকিয়া অবশেষে মৃদু স্বরে কথাটা পাড়িলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন, এ এখন কেন হচ্ছে না? এই বলিয়া কর্মাপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত কণ্ঠে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচের কন্যা উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর ব্যয়ের বাড়ি যাবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল। তখন রামচন্দ্র মনে বড় আঘাত লাগিল, কিন্তু তবু গেলেন না। আশ্বিন মাস আসিল। রামচন্দ্র বললেন, এবার তো পুজোর সময় মাকে ঘরে আনিবই, আনিলে নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্দেশ্য করিলেন। বা চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামচন্দ্র যাত্রার উদ্যোগ করিলেন। 5 বছরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছি। বহুদিন পরে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তা মিটাবার উপায় হইতেছে না। 6 বছরের এক নাতনি আসিয়া সবদনে কইল, পূজার নিমন্ত্রণ যাইবার মতো আমার তাহার একখানি ভালো কাপড় নাই। রামচন্দ্র তা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছিলেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার গৃহবধূকে অতি যৎসামান্য অলঙ্কার, অনুগ্রহপাত্র, দরিদ্র মতো যাইতে হবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তার ললাটে বার্ধক্য রেখা গভীরতর অস্থির হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈনপীড়ন গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বাড়িতে প্রবেশ করিলেন। আর তার সে সংকোচভাব নাই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখে প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর করিয়া গিয়াছে, যেন আপনার গৃহে প্রবেশ করিলেন। শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামচন্দ্র কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, 2 জন কেউ আর কথা কইতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপর রামচন্দ্র কহিল, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময় রামচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার 2টি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে একবার পথে ভাসালে। রামচন্দ্র সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে
তোরা আমার সত্য পালন করিতে দিবি না? রামচন্দ্র বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতেই না জানিতে তাহার অনেক ব্যবস্থা করিয়াছেন, কিন্তু তবুও তারা জানিয়াছে দেখিয়া তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নাতনি রামসুন্দর কাছে ভালো কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া বলিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। রামচন্দ্র বলিলেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এ টাটকা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবে অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এর টাকা চান না। রামচন্দ্র কহিলেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় কি তো কি করবে বলো? তুমি আর নিয়ে যেতে চেও না? রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতন সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকাটা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকাটা না দিয়া চলিয়া গেলেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বার ও লগ্ন কর্ণ দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনিয়া তাহার আর ক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষ তার শ্বশুর বাড়ির সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তার স্বামী বিবাহের অল্প দিনের পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাচ্ছে সর্বদোষে হীনতা শিক্ষা হয়। এই নজরে সম্প্রতি বাপের বাড়ির স্থানীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তারও সে করিত না। সে যে পরের ঘরে দাসী এবং কর্তা গৃহিণীদের অনুপ্রবেশ উপর নির্ভর করিয়া বাস করিতেছে, এই সংস্কার তার মনে বদ্ধমূল হইতেছিল। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হতো না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ি মেয়ে কিনা গরিবের ঘরে অন্ন ওর মুখে রোচে না। কখন বা বলিতেন, দেখো না একবার, দেরি হচ্ছে দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্ত ন্যাকামির অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বললেন, বাবাকে আর আমার ভাইয়ের একবার দেখবো মা। শাশুড়ি বলিল, হ্যাঁ, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেউ বলিলে বিশ্বাস করবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং
সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জন সমারোহের সম্বন্ধে জেলার মধ্যে রাজেশ চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎ কাজ সম্বন্ধে বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাঠের চিতা এ মূলকে কেউ কখনো দেখেনি। এমন চন্দন কাঠের চিতা এ মূল্যকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করিয়া শ্রাদ্ধ করল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিৎ ঋণ করিয়াছে। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তাহার মেয়ের যে কিরূপ সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমাকে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবার 20,000 টাকা পণ হাতে হাতে আদায়।